আমার নাম ইন্সপেক্টর মোহিত খুরানা। এই গল্পটা আমার নিজের জীবনের। সে সময় শহরে দুজন চোর খুবই সমস্যার সৃষ্টি করেছিল। তারা ট্রেন থেকে জিনিসপত্র চুরি করতে শুরু করেছিল। এই কারণে তাদেরকে ধরার উদ্দেশ্যে আমি একটা সাধারণ মানুষের পোশাক পরে ওই স্টেশনে পৌঁছে যাই। রাত তখন 2টো। স্টেশন চত্বর একেবারে ফাঁকা। একটি লোক সাথে করে একটা বড় কফিন নিয়ে স্টেশনের ভেতর প্রবেশ করল। তার একা ওই কফিনটাকে টানতে বেশ সমস্যা হচ্ছিল, কিন্তু তবুও সে কোনো কুলিকে ডাকল না। এমন সময় আমার চোখটা গেল সে ছাড়াও আরো 2টি ছেলে স্টেশন চত্বরের চক্কর কেটে চলেছে। তারাও খুব সন্তর্পণে এদিক ওদিক দেখছিল। আমার মনে হলো হয়তো এরা দুইজনই সেই চোর যাদেরকে ধরার জন্য আমি আজ এখানে এসেছি। কিছুক্ষণ পরেই ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। সব বগিতেই প্যাসেঞ্জার ছিল, শুধুমাত্র একটাই বগি ছিল যেটা ছিল পুরোপুরি ফাঁকা। দেখলাম লোকটা ওই কফিনটাকে টানতে টানতে ওই বগির দিকেই এগিয়ে গেল। কফিনটাকে বগিতে তোলার জন্য লোকটার বেশ নাকানি চোবানি খেতে হচ্ছিল। এমন সময় যেই 2টি ছেলে আশেপাশে ঘুরছিল তাদের মধ্যে একজন এসে কফিনটা ধরল। দিন, আমি আপনাকে সাহায্য করছি। না, এটা ধরবে না। লোকটা হাত দিয়ে ছেলেটির হাত সরিয়ে দিল। তার এইরূপ আচরণে সেখানে উপস্থিত সকলেই সন্দেহর দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। আমার বুঝতে কোনো অসুবিধা হলো না যে এই কফিনটার মধ্যে কোনো একটা রহস্য লুকিয়ে আছে। লোকটা একাই সেই বগিতে চড়ে বসলো যেখানে কেউ ছিল না। দেখলাম ছেলে দুটো নিজেদের মধ্যে ফিসফিসিয়ে কি কথা বলল। তারপর একজন একজন করে দুজনাই সেই বগিটায় চড়ে বসল। আমি বেশ বুঝলাম এরাই হলো সেই চোর যাদের ধরতে আমি আজ বেরিয়েছি। অগত্যা আমাকেও সেই বগিতে চড়ে বসতে হলো। একটা কোচের মধ্যে সেই লোকটা বসেছিল। তার পাশেই সিঙ্গেল উইন্ডো সিটের কাছে আমি বসেছিলাম, আর এখান থেকে আমি খুব ভালোভাবেই তার উপর নজর রাখতে পারছিলাম। লোকটির উল্টো দিকেই ওই 2টি ছেলে বসেছিল যাদের উপর আমার চোর হওয়ার সন্দেহটা গিয়েছিল। এবার আমি আমার চোখটা সামান্য বন্ধ করে ঘুমানোর নাটক করলাম, আর এইভাবেই ওদের ওপর নজর রাখতে লাগলাম। ছেলে দুটো কোনো না কোনো বাহানায় বারবার উঠে লোকটার দিকে নজর রেখে চলেছিল। কিছুক্ষণ পর লোকটা উঠে দাঁড়ালো, তারপর আমায় দেখলো। সে হয়তো ভেবেছিল আমি ঘুমিয়ে পড়েছি, তাই সে উঠে টয়লেটের দিকে এগিয়ে গেল। তখনই ছেলে দুটির মধ্যে থেকে একজন হাসলো। তাদের মধ্যে থেকে একজন টয়লেটের বাইরে গিয়ে দাঁড়ালো, আরেকজন সেই কফিনটার পাশে গিয়ে বসলো। তারপর সে তার পকেট থেকে কতগুলো চাবির গোছা বের করলো, যার মধ্যে অন্তত 20 থেকে 25টা চাবি তো হবেই। তারপর সে একটা একটা করে চাবি দিয়ে কফিনটা খোলার চেষ্টা করতে লাগলো। এবার আমি কনফার্ম হয়েই গেছিলাম যে এরা দুজনেই হলো সেই চোর। একজন টয়লেটের পাশে দাঁড়িয়ে কফিনের মালিকের ওপর নজর রাখছিল, আর দ্বিতীয়জন কফিনটা খোলার চেষ্টা করেই চলেছিল। আমি তখনও ঘুমানোর নাটক করে সব কিছুর ওপর নজর রাখছিলাম। আমি ওই 2টি ছেলেকে তখনই ধরলাম না, কারণ আমার এই তৃতীয় ব্যক্তির রহস্যটা জানতে হবে। আমার জানতে হবে ওই কফিনের ভেতর কি আছে, লোকটা কফিনটাকে কোথায় নিয়ে যেতে চায়। কিছুক্ষণ চেষ্টা করার পর ছেলেটি কফিনটা খুলতে সক্ষম হয়, আর সাথে সাথে তার মুখে একটা হাসি ফুটে ওঠে। তালাটা বের করে সে সিটের উপর রেখে দেয়। তারপর ছেলেটি কফিনের ঢাকনাটা খুলল। কফিনের ভেতর কি ছিল আমি দেখতে পাচ্ছিলাম না, কারণ তার খোলা ঢাকনাটার মুখটা আমার দিকে ছিল। কিন্তু ভেতরের দৃশ্য দেখতে ছেলেটার হাসি যেন কোথায় গায়েব হয়ে গিয়ে একটা ভয় ফুটে উঠল তার মুখে। সে খুব জোরে চিৎকার করে উঠল। আমি দেখলাম একটা লম্বা লম্বা নখযুক্ত হাত বাইরে বেরিয়ে এসে ছেলেটিকে ধরে কফিনের ভেতর ঢুকিয়ে নিল। তারপর একা একাই কফিনের ঢাকনাটা বন্ধ হয়ে গেল, আর ভেতর থেকে কফিনের কাঠের উপর ধাক্কা দেওয়ার আওয়াজ আসতে লাগলো। ব্যাপারটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। হয়তো আমার উঠে গিয়ে ছেলেটিকে বাঁচানো উচিত ছিল, কিন্তু আমি আমার জায়গা থেকে উঠতে পারলাম না। তখনই আমি দেখলাম দ্বিতীয় ছেলেটি খুব জোরে দৌড়তে দৌড়তে এখানে এসে হাজির হলো। তালা তো খোলাই আছে, এই রবি কোথায় চলে গেল বলে সে এদিক ওদিক দেখতে লাগলো। যদি ওই লোকটা তালা খোলা অবস্থায় দেখে তবে সে সন্দেহ করবে। কথাটা বলে সে কফিনটা আবার তালা বন্ধ করে দিল। তারপর চাবির গোছাটা নিজের পকেটে ভরে সেখান থেকে চলে গেল। সে চলে যেতেই কফিনের মালিক আবার এসে নিজের জায়গায় বসলেন। আমার মনে হাজারটা প্রশ্ন বের করলো। যে কেসটা নিয়ে এসেছিলাম এখন সেটা ভুলে গিয়ে এই বাক্সের ভেতর কি আছে
সেটা জানার কৌতূহল যেন আমার মনের মধ্যে আরো বেশি করে চেপে ধরল। ওই সময় ট্রেনটা ঘন জঙ্গলের মাঝখান দিয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলছিল। তারপর ট্রেনটা এমন একটা স্টেশনের সামনে এসে দাঁড়ালো যেখানে মানুষের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, একদম শ্মশানের মতন। না কোনো মানুষ ট্রেন থেকে নামলো আর না কেউ ট্রেনে ওঠার জন্য তৈরি ছিল। কিন্তু কেন জানি না লোকটা উঠে গেল, তারপর কফিনটা ধরে টানতে আরম্ভ করলো। তারপর দরজার দিকে এগিয়ে গিয়ে কফিনটাকে সে ট্রেন থেকে নিচে নামিয়ে নিল। চারিদিকে ঘন জঙ্গল। লোকটা সেই কফিনটা টানতে টানতে ওই জঙ্গলের দিকে নিয়ে যেতে লাগলো। লোকটা চলে যেতেই আমি উঠে দাঁড়ালাম। তারপর সেই চোরের দিকে এগিয়ে গিয়ে বললাম, তুমি চোর? শুনে সে ভয় পেয়ে আমাকে বলল, এ কি বলছেন আপনি? কে আপনি? তুমি একটা চোর, আর তোমার দ্বিতীয় সাথী ওই কফিনের ভেতর আটকে আছে। কি? এটা কি করে হলো? সেটা তো আমিও বুঝতে পারছি না। যদি তুমি তোমার বন্ধুকে বাঁচাতে চাও তো আমার সাথে ওকে ফলো করো। আমার কথায় ছেলেটি রাজি হলো। তারপর আমরা দুজনাই ট্রেন থেকে নেমে লোকটিকে ফলো করতে লাগলাম। লোকটা গভীর জঙ্গলের ভেতর চলে গিয়েছিল। একজন অঘরী যজ্ঞকুণ্ডের সামনে আগুন জ্বালিয়ে মন্ত্র জপ করছিলেন। তার সামনে একটা কবরও খোঁড়া ছিল। বাবা, আমি ওকে নিয়ে এসছি, এবার আপনি বলুন কি করতে হবে। শুনে তান্ত্রিক চোখ খুললেন, তারপর বললেন, বিগত 3 দিন ধরে ওই কফিনেই ছিল তো? ও বাইরে আসেনি তো? আসেনি বাবা। যেরকম আপনি বলেছিলেন যে ওর শক্তিটা শেষ করার জন্য 3 দিন ধরে কোনো মানুষের মাংস আর রক্ত দেওয়া যাবে না, সেই কারণেই আমি ওকে এই কফিনে বন্দি রেখেছিলাম। খুব ভালো করেছিস, এখন ওকে চিরকালের জন্য শেষ করে ফেলি। কথাটা বলেই তান্ত্রিক দাঁড়িয়ে পড়লেন। তারপর কফিনের সামনে দাঁড়িয়ে জোরে জোরে মন্ত্রপাঠ করতে লাগলেন। আমরা দুজনও গাছের পেছন থেকে বেরিয়ে এসে তাদের সামনে চলে গেলাম। তোমরা দুজন নিজের জায়গা থেকে নড়বে না। এই কফিনের মধ্যে কি আছে? কি চলছে এখানে? হঠাৎ করে আমাদের আকস্মিক আগমনে তারা দুজন হকচকিয়ে গেল। এমন সময় হঠাৎ কফিনের ভেতর থেকে একটা আওয়াজ আসতে লাগলো। ভেতর থেকে ভয়ানকভাবে চিৎকার করে কেউ বলল, খোলো এটা, আমাকে বের করো বাইরে, খোলো এটা, বের করো আমাকে। এটা কিভাবে হতে পারে? এর ভেতরে তো এখনো জান আছে। তুমি কি 3 দিনের মধ্যে ওকে কিছু খেতে দিয়েছিলে? আমি এমন কেন করব? হঠাৎ করে ঢাকনাটা ভেঙে খুলে গেল। তারপর সেটা দূরে গিয়ে আছড়ে পড়ল। ওর ভেতর থেকে একটা ভয়ঙ্কর দেখতে ডাইনি উঠে বেরিয়ে এলো। তার চোখগুলো ছিল লাল টকটকে আর হাতের নখ ছিল ধারালো এবং তীক্ষ্ণ। সে একটা লাল রঙের শাড়ি পরেছিল আর ভয়ানকভাবে চিৎকার করে চলেছিল। ওই চোরের লাশটি আমাদের সামনেই পড়েছিল, কিন্তু তার শরীরের বিভিন্ন জায়গা ক্ষতবিক্ষত, সারা শরীর রক্তে মাখা ছিল। তার শরীরের এক টুকরো মাংস এখনো সেই ডাইনির মুখের মধ্যেই ছিল, যার থেকে বেরোনো রক্ত তার মুখ থেকে বেরিয়ে মাটিতে পড়ছিল। এটা কার লাশ যেটা কফিনের ভেতর ছিল? আমি কিছু জানি না, জানি না। মরার পরেই ভালো করে ভাবিস যে কার কি ভুল ছিল। বলে সে তান্ত্রিকের কাঁধের উপর তার নিজের দাঁত বসিয়ে দিল, তারপর চাবাতে লাগলো। ওই লোকটা পালাতে চাইল, কিন্তু ডাইনি তার হাতটাও চেপে ধরল। তারপর তার শরীরেও কামড় বসাতে লাগলো।
সে ওই লোকটিকেও ভয়ানক মৃত্যুর মুখে ঠেলে দিল। তারপর আমার দিকে তাকিয়ে এক ভয়ানকভাবে হাসতে আরম্ভ করলো। তারপর মুহূর্তের মধ্যেই আমাদের দিকে এগিয়ে এসে ওই দ্বিতীয় চোরকে ধরে তাকেও মৃত্যুর ঘুম পাড়িয়ে দিল। আমি হতভম্ব হয়ে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু পর মুহূর্তে ওই ডাইনি আমার সামনে এসে দাঁড়ালো। আমি বুঝে গিয়েছিলাম যে এবার আমার বাঁচাটাও আর সম্ভব নয়, কিন্তু সে আমার গলা জড়িয়ে ধরল। আমি ভীষণ অবাক হয়ে গেলাম। তারপর যখন সে আমায় ছেড়ে দাঁড়ালো, ততক্ষণে সে একটা খুব সুন্দর মেয়েতে পরিবর্তন হয়ে গেছে। যে লোকটা কফিনে করে আমাকে এখানে এনেছিল সে আমার স্বামী ছিল। যখন সে জানতে পারলো আমি একজন ডাইনি, তখন ও আমায় মেরে ফেলার পরিকল্পনা করলো। কিন্তু এর পরিণতি কি হলো তুমি দেখতেই পাচ্ছ। এখন তোমার কাছে শুধু দুটো রাস্তা, হয় আমায় বিয়ে করো, আর নয়তো তুমিও ওদের মতো একটা লাশ হয়ে এখানে পড়ে থাকো। আমি বুঝে গেছিলাম যে সে আমায় জীবিত শুধুমাত্র এই কারণেই ছাড়তে চায়, যাতে সে আমার সাথে বিয়ে করে শহরে থেকে তার শিকার করতে পারে। আমিও আমার নিজের প্রাণের ভয়ে তাকেই আমার স্ত্রী হিসেবে মেনে নিই। তখন থেকে সে আজও আমার সাথেই থাকে, আমার স্ত্রী উর্বশীর রূপে। বর্তমানে আমি একটা কেসের ওপর কাজ করছি। শহরে প্রত্যেক দুদিনের মধ্যে একটা করে খুন হচ্ছে, কিন্তু এই কেস কখনোই সলভ হবে না। কারণ যে ইন্সপেক্টর এই কেসটাকে সলভ করবে সে সত্যটা কখনোই কারোর সামনে আনতে পারবে না। কারণ এই সমস্ত খুনগুলোর পেছনে রয়েছে ওই ইন্সপেক্টরের স্ত্রী। আমার স্ত্রী একজন ডাইনি।